दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। और मेरी माँ ने मरने से पहले मुझे इस मिट्टी का सुल्तान बनाया था। मेरे सौदा करने की सोचना भी मत। प्राइम मिनिस्टर साहब, कोयला मेरी है और जमीन मेरी है और वो लोग मेरा परिवार है। সকাল ৮টা ৩০ মিনিট। মেঘলা আকাশ। লন্ডন ইম্পেরিয়াল কলেজের বিশাল রাজকীয় গেটের সামনে এসে দাঁড়ালো একটা ভাঙা সাইকেল। সাইকেল থেকে যে ছেলেটি নামলো তার পরনে তালি দেওয়া একটা হালকা নীল শার্ট, পায়ে সস্তা প্লাস্টিকের জুতো, আর ডান হাতের মুঠোয় ধরা একটা জীর্ণ ফাইল। ছেলেটার নাম আরাফাত। শান্ত, গভীর দুটি চোখ। কলেজের সবাই তাকে চেনে আবা, বোকা ও অসহায় ছেলে হিসেবে। কেউ জানে না এই শান্ত চোখের আড়ালে সে কোন আগ্নেয়গিরি লুকিয়ে রয়েছে। সে প্রতিদিন এই কলেজে আসে শুধু একটা স্বপ্নের টানে, পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেয়ে তার অসুস্থ মা রাহেলা বেগমকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবে। আরাফাত যখন করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই একজোড়া দামি বুটের আওয়াজ আর উচ্চস্বরের হাসির শব্দে পুরো করিডোর কেঁপে উঠল। কলেজের সবচেয়ে ধনী ও অহংকারী ছেলে আবির তার দলবল নিয়ে আরাফাতের পথে আটকে দাঁড়ালো। আবিরের পাশে দাঁড়িয়েছিল মাইশা খান, শহরের শীর্ষ কোটিপতি ব্যবসায়ী আজমাইল খানের একমাত্র মেয়ে, যার রূপের অহংকারে মাটিতে পা পড়ে না। আরাফাতের ছেঁড়া শার্টের কলার ধরে ঝিলিক দিয়ে হেসে, এই যে আমাদের কলেজের প্রিন্স, আজ তোকে তো একটু বেশি চকচকে লাগছে রে। ড্রেনের জল দিয়ে গোসল করছিস নাকি? আরে আবির ভাই, ওর গায়ের বস্তির গন্ধ দেখছিস? এই নোংরাদের জন্য আমাদের কলেজের বাতাস দূষিত হয়ে যাচ্ছে। আরাফাত কোনো প্রতিবাদ করল না। সে মাথা নিচু করে রইল। তার এক হাত পকেটে, যেখানে তার মায়ের কিডনি ডায়ালাইসিসের ৩,০০০ টাকা একটা রসিদ গোড়া রয়েছে। টাকার জন্য বুক ফেটে যাচ্ছে, সেখানে এই অপমান তার কাছে নস্যি। আবির, লিভ হিম। এইসব সস্তা থার্ড ক্লাস ছেলেদের মুখ দেখলেও আমার দিনটা খারাপ যায়। এই শোন আবা ছেলে, কাল থেকে যদি তোকে আমার গাড়ির পার্কিং জোনের আশেপাশেও ঘুরঘুর করতে দেখেছি, তবে কলেজ থেকে লাথি মেরে বের করে দেবো। আরাফাত শুধু একবার চোখ তুলে মাইশার দিকে তাকালো। সেই চোখে রাগ ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। সেই চাউনি দেখে মাইশার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। দুপুরের বিরতি। কলেজের লাইব্রেরির পেছনে নির্জন করিডোরে আরাফাতকে একা পেয়ে আবার ঘিরে ধরলো আবিরে আর সাজিদ। এবার তারা শুধু কথাই ক্ষান্ত হলো না। কি রে আবা, সকালে মাইশা তোকে এত কথা বললো, তুই একটা উত্তরও দিলি না। বড্ড অহংকার বেড়েছে তোর না? সাজিদ আচমকা টান মেরে আরাফাতের হাতের ফাইলটা কেড়ে নিল। ফাইবার ফাইলের ভিতরে যেন নোট খাতা আর মায়ের প্রেসক্রিপশনগুলো ছুঁড়ে ফেলে দিল পাশের একটা নোংরা ড্রেনে। আরাফাত প্রথমবারের মতো নিচু গলায় অনুনয়ের সুরে বলল, দয়া করে ওটা ড্রেনে ফেলো না ভাই, ওতে আমার মায়ের ওষুধের কাগজ আছে। আমি হাত জোর করছি। হা হা হা, এই তো লাইনে এসেছিস, যা ড্রেন থেকে এগুলো কুড়িয়ে তুল। আরাফাত হাঁটু গেড়ে বসে পড়ল। ড্রেনের নোংরা জলের ভেতর থেকে সে এক এক করে মায়ের প্রেসক্রিপশনের কাগজগুলো তুলতে লাগলো। তার ফর্সা হাত দুটো ড্রেনের কাদায় মাখামাখি হয়ে গেল। দূর থেকে একটা পিলারের আড়াল দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল মাইশা আর তার বান্ধবী তানহা। মাইশা, এটা কিন্তু বড্ড বেশি হয়ে যাচ্ছে। র্যাগিংয়ের একটা সীমা থাকে। ছেলেটা কোনো অন্যায় করেনি, তুই আবিরকে বারণ কর। মাইশা কোনো কথা বলল না। ড্রেনের কাদা থেকে কাগজ তুলতে থাকা আরাফাতের দিকে সে তাকিয়ে রইল। আচমকা সে দেখল কাদা মাখলেও আরাফাতের হাতের মুষ্টিটা এতটা শক্ত হয়ে উঠেছে যে তার হাতের রোগগুলো ফুলে উঠেছে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, জেনে এখনই এখান থেকে আগুন ছিটকে বের হবে। কিন্তু অদ্ভুতভাবে ছেলেটা নিজেকে নিয়ন্ত্রণ করলো, একটা শব্দ উচ্চারণ করলো না। মাইশা মনে মনে এক অদ্ভুত অপরাধবোধ ও করুণা অনুভব করে ফিসফিসিয়ে বলল, না তানহা, ছেলেটা বোকা নয়। ও কিছু একটা লুকোচ্ছে। ওর চোখে ভয় নেই, অন্য কিছু আছে। এরপর থেকে একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেল। আবির যখনই আরাফাতকে মারতে বা অপমান করতে যেত, মাইশা কোনো না কোনো বাহানায় আবিরকে টেনে নিয়ে যেত। তারা আর আরাফাতকে জার্গি করতো না। মাইশা দূর থেকে এক অদ্ভুত মায়া আর কৌতূহল নিয়ে এই আবা ছেলেটাকে লক্ষ্য করতে শুরু করলো। কলেজ ছুটির পর আরাফাত যখন তার ভাঙা সাইকেল নিয়ে শহরের শেষ প্রান্তে নূরপুর বস্তিতে পৌঁছালো, তখন চারিদিকের পরিবেশ থমথমে। একটা ভাঙা টিঙের চালের ঘরে ভাঙা চৌকিতে শুয়ে আছে
তার মা রাহেলা বেগম। অনাহারে আর অসুখে তার শরীর কঙ্কালসার হয়ে গেছে। আরাফাত ঘরে ঢুকতেই রাহেলা বেগম তার জীর্ণ হাতটা বাড়িয়ে দিল। বাবা, এসেছিস? আজ কলেজে কেউ কিছু বলেনি তো তোকে? তোর ওই চেরো শার্ট দেখলে আমার বুকটা ফেটে যায় রে। আরাফাত মায়ের মাথায় হাত বুলিয়ে মুখে এক টুকরো মিথ্যা হাসি টেনে। না মা, কলেজের সবাই আমাকে খুব ভালোবাসে। এই দেখো, তোমার সব ওষুধ নিয়ে এসেছি। আরাফাত ঘর থেকে বের হয়ে বস্তির রহিম চাচার দোকানে গেল। রহিম চাচা এক কাপ চা আর একটা পাউরুটি আরাফাতের দিকে বাড়িয়ে দিল। আরাফাতের দিনকাল ভালো ঠেকছে না। আজমাইল খানের গুন্ডারা নাকি এই বস্তি ভেঙে শপিং মল বানাবে। আজকে কয়েকজন নিয়ে হুমকি দিয়ে গেছে। জয়নাল ও তার মা ফাতেমা তো ভয়ে ঘর ছেড়ে পালাচ্ছে। আরাফাত চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত কণ্ঠে বলল, রহিম চাচা, এই মাটির নিচে আমাদের রক্ত মিশে আছে। কেউ চাইলে এটা কেড়ে নিতে পারবে না। শুধু আর কয়েকটা দিন, আমার মায়ের অপারেশনটা হয়ে গেলেই আমি সব হিসাব চুকিয়ে দিব। পরের দিন সকালবেলা কলেজে এ টাকার চিন্তায় যখন আরাফাতের বুকটা ফেটে যাচ্ছিল, ঠিক তখনই তার ভাঙা সাইকেলটা নিয়ে লন্ডন ইম্পেরিয়াল কলেজের বারান্দায় এসে পৌঁছালো। করিডোরে আবির আর মাইশার কাছে প্রথম দফা অপমানিত হওয়ার পর সে ধীর পায়ে 102 নম্বর ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। এটি ছিল প্রফেসর শফিকের পদার্থবিজ্ঞানের ফিজিক্স ক্লাস। আরাফাত ক্লাসরুমে ঢোকা মাত্রই পেছনের বেঞ্চ থেকে বখাটে সাজিদ আর তার দলবল জোরে হেসে উঠল। ওই দেখ, আমাদের ক্লাসের আইনস্টাইন এসেছে, কিন্তু গায়ে তো দেখছি এখনো গোবরের গন্ধ। হা, এই হাবা ছেলে, আজ খাতা এনেছিস তো নাকি ড্রেন থেকে কুড়িয়ে আনবি? পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। প্রথম বেঞ্চে বসা মাইশা খান বিরক্তির চোখে একবার আরাফাতের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আরাফাত এইসব উপহাসে অভ্যস্ত। সে একদম পেছনের কোণের একটা ভাঙা বেঞ্চে গিয়ে বসল, যেখানে ফ্যানের বাতাসও পৌঁছায় না। সে আলতো করে পকেটে হাত দিল, যেখানে মায়ের 3000 টাকার প্রেসক্রিপশনটা এখনো তার আঙুল ছুঁয়ে আছে। ঠিক তখনই ক্লাসে ঢুকলেন প্রফেসর শফিক, অত্যন্ত কড়া এবং অহংকারী শিক্ষক, যিনি গরিব ছাত্রদের একদম সহ্য করতে পারেন না। তিনি এসেই ব্ল্যাকবোর্ডে কোয়ান্টাম মেকানিক্সের এক অত্যন্ত জটিল এবং কঠিন সমীকরণ লিখলেন। এই থিওরিটা গত বছর ক্যামব্রিজ ইউনিভার্সিটির ডক্টর লেভেলের পরীক্ষা এসেছিল। এই ক্লাসে এমন কেউ আছে এই সমীকরণটা সমাধান করতে পারবে? আবির, সাজিদ। আবির আর সাজিদ মাথা নিচু করে রইল। ক্লাসের টপাররাও একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। কেউ হাত তোলার সাহস পেল না। প্রফেসর শফিক তখন ঘৃণার দৃষ্টিতে পেছনের বেঞ্চে বসা আরাফাতের দিকে তাকালেন। কিরে আবা, তুই তো বস্তিতে থাকিস, সেখানে তো আলোই থাকে না। তুই কি আলোর গতিবেগের সমীকরণ বুঝবি, নাকি ক্লাসে শুধু ঘামতে এসেছিস? দাঁড়াও। আরাফাত ধীর পায়ে নিজের সিট থেকে উঠে দাঁড়ালো। পুরো ক্লাস আবার ফিস করে হাসতে লাগলো। তো বলতো, এই থিওরির মূল ভূমিকাটা কোথায়? না পারলে আজই তোকে কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেব। আরাফাত এক সেকেন্ড চুপ করে রইল। তারপর সে ধীর পায়ে ব্ল্যাকবোর্ডের দিকে এগিয়ে গেল। চকটা হাতে নিয়ে সে বোর্ডের কিছু লিখতে শুরু করলো। প্রথম 2 লাইনে প্রফেসর শফিকের মুখে হাসির গায়েব হয়ে গেল। আরাফাত শুধু সমীকরণটা সমাধানই করল না, বরং অত্যন্ত সহজ এবং ইউনিভার্সাল ভাষায় পুরো ক্লাসের সামনে তার বিশ্লেষণ দিতে শুরু করলো। স্যার, আইনস্টাইনের এই থিওরিতে এই নির্দিষ্ট পয়েন্টে আলোর গতির সাথে মহাকর্ষীয় তরঙ্গের যে সম্পর্ক দেখানো হয়েছে তা আসলে লিনিয়ার নয়। যদি আমরা একে নন লিনিয়ার হিসেবে ধরি, তবে সমীকরণটা একদম সহজ হয়ে যায়। তার কথা বলার ধরন, গভীর কণ্ঠস্বর আর আত্মবিশ্বাসী দেখেই পুরো ক্লাসমেট বখাটে ছেলেরাও হাঁ করে তাকিয়ে রইল। প্রফেসর শফিক অবিশ্বাস্য চোখে চশমাটা নাক থেকে নামিয়ে ফেললেন। তার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। তুমি এটা কিভাবে জানলে? আচ্ছা, তাহলে বলো তো, ব্ল্যাক হোলের ভেতরে সিঙ্গুলারিটি কিভাবে কাজ করে? এটা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্ট পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আরাফাত চোখের টুকরোটা টেবিলে রেখে শান্ত গলায় বলল, স্যার, সিঙ্গুলারিটি হলো এমন এক জায়গা যেখানে এসে মানুষের তৈরি সমস্ত আইন এবং অহংকার শূন্য হয়ে যায়।
যখন কোনো নক্ষত্র নিজের ভেতরেই ভেঙে পড়ে তখন তার ভেতরের শক্তি এতটাই বেড়ে যায় যে বাইরে থেকে তাকে শান্ত মনে হলেও ভেতর সে এক আস্ত ধ্বংসযজ্ঞ লুকিয়ে রাখে। আরাফাতের এই কথায় গভীরতা শুধু ফিজিক্সের উত্তর ছিল না, এটা ছিল তার নিজের জীবনেরও এক প্রতিচ্ছবি। সে নিজে বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে এক তীব্র শক্তির জোর লুকিয়ে রেখেছে। পুরো ক্লাস তখন নিস্তব্ধ। প্রথম বেঞ্চে বসা মায়েশা খান স্তব্ধ হয়ে আরাফাতের দিকে তাকিয়ে রইল। যে ছেলেকে সে এককাল ক্ষেত আবা আর ড্রেনের কিট ভেবে অবহেলা করেছে, তার ভেতরে এমন এক অসামান্য জিনিয়াস লুকিয়ে আছে। মায়েশার বুকের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। সে প্রথমবার অনুভব করলো এই ছেঁড়া শার্ট পরা ছেলেটা চোখের দিকে সোজাভাবে তাকিয়ে কথা বলার ক্ষমতা এই কলেজের কারণেই। আরাফাত প্রফেসর শফিকের দিকে তাকিয়ে আলতো করে মাথা নিচু করে বলল, তারপর আবার দৃঢ়পায়ে পেছনের সেই অন্ধকার বেঞ্চে গিয়ে বসে পড়ল। তার মাথায় তখনও ফিজিক্স ঘুরছে না, ঘুরছে বিকালের মধ্যে মায়ের ৩,০০০ টাকার ওষুধের ব্যবস্থা কিভাবে হবে। মাঝরাত, পুরো নূরপুর বস্তি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই ধমক দিয়ে থমকে দাঁড়ালো 10টি কালো পিকআপ ভ্যান। গাড়ি থেকে নামলো শহরের ক্রাশ। আজমাইন খানের ডান হাত শমশের, তার হাতে চকচক করছে রামদা, আর বাকি 30 জন গুন্ডার হাতে পেট্রোল বোমা। শালার বস্তির কিটরা, আধা ঘন্টার মধ্যে ঘর খালি কর সবাই, নয়তো জ্যান্ত পুড়িয়ে মারব তোদের। মুহূর্তের মধ্যে চারিদিকে আগুন জ্বেলে দিল গুন্ডারা। জয়নাল আর তার মা ফাতেমা ঘর থেকে বের হতেই শমশেরের গুন্ডারা তাদের উপর লাঠিচার্জ শুরু করলো। আর্তচিৎকারে কেঁপে উঠল পুরো আকাশ। আগুন আর চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল আরাফাতের। সে ঘর থেকে বের হতে যাবে, তখনই শমশের লাথি মেরে তাদের ছিন্ন কাঠের দরজাটা ভেঙে ফেলল। ঘরের ভেতরে অসুস্থ রাহেলা বেগম ভয়ে কাঁপছিলেন। এই বুড়ি, তোর মরণ কি ঘনিয়ে এসেছে? আরাফাত চিৎকার করে উঠল, ছাড়ো আমার মাকে, আমি হাত জোর করছি, ছেড়ে দাও। কিন্তু নিষ্ঠুর শমশের রাহেলা বেগমকে সজোরে ধাক্কা দিয়ে ঘরের কোণের একটা ধারালো লোহার অ্যাঙ্গেলের ওপর ফেলে দিল। লোহার লড়টা সরাসরি রাহেলা বেগমের পিঠ ছিঁড়ে ভেতরে ঢুকে গেল। মুখ দিয়ে ফিটকিন দিয়ে রক্ত ছিটকে বের হলো। মা! আরাফাত দেয়ালের দিকে ছিটকে পড়া মায়ের মাথাটা নিজের কোলে তুলে নিল। রাহেলা বেগমের শ্বাস তখন শেষ হয়ে আসছে। তিনি রক্তমাখা হাতটা আরাফাতের গালে রাখলেন। তার চোখে তখন আর কোনো ভয় নেই, এক অদ্ভুত তীব্র আলো। রাহেলা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কাপা কাপা গলায় বলল, আরাফাত, কেঁদিস না বাবারে, এই দুনিয়া তোকে অনেক কাটিয়েছে, এবার তোর রুখে দাঁড়ানোর পালা। তোর বাবা মরার আগে বলেছিল তুই কোনো সাধারণ দাস নস, তুই রাজত্ব করার জন্য জন্মেছিস। এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হবি তুই। আমাকে কথা দে বাবারে। মায়ের হাতটা নিথর হয়ে মাটিতে পড়ে গেল। চোখ দুটো খোলা রয়ে গেল। মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগের সাথে সাথে পুরো নূরপুর বস্তির আকাশে যেন এক প্রচণ্ড বজ্রপাত হলো। আরাফাত মায়ের মৃতদেহটি আলতো করে মাটিতে শুইয়ে দিল। সে উঠে দাঁড়ালো। তার চেহারার সেই চিরচেনা শান্ত আবা ভাবটা 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। চোখ দুটো টকটকে লাল, পঞ্জরের ভেতর যেন জীবন্ত আগ্নেয়গিরির লাভা ফুটছে। সে ঘর থেকে বের হতেই শমশের আর তার 5 জন গুন্ডা তাকে ঘিরে ধরল। কিরে আবা, মায়ের জন্য কাঁদছিস? এবার তোর পালা। শমশের রামদা উঁচে কূপ দিতেই আরাফাত শূন্যে লাফিয়ে উঠে তার হাতটা ধরে ফেলল। মট করে একটা হাড় ভাঙার শব্দ হলো। শমশের হাত থেকে রামদা কেড়ে নিয়ে আরাফাত 1 সেকেন্ডে বাকি 5 জন গুন্ডার বুক ছিঁড়ে দিল। শমশের মাটিতে পড়ে গিয়ে ভয়ে কাঁপতে কাঁপতে পেঁচাতে লাগলো। তুমি কে? তুমি তো সেই কলেজের আবা ছেলে নও? আরাফাত শমশেরের বুকের উপর পা দিয়ে পাথরের মতো শীতল কণ্ঠে বলল, জমদূত, আজমাইন খানকে গিয়ে বলিস তার সাম্রাজ্য ধ্বংস করার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এক কোপে শমশেরের অধ্যায় শেষ করে দিল আরাফাত। পরদিন সকালে পুরো শহরে তোলপাড়। আজমাইন খানের 30 জন গুন্ডা নূরপুর বস্তিতে লাশ হয়ে পড়ে আছে। পুলিশ কমিশনার ক্যাপ্টেন রানা ফোর্স নিয়ে এসেও লাশের নৃশংসতা দেখে ভয়ে স্তব্ধ। এদিকে কলেজের রাজিকো গেটের সামনে আজ এক অদ্ভুত নীরবতা।
আবির, সাজিদ আর মাইশা খান তাদের দামি স্পোর্টস কার থেকে নামলো। আজমান খানের মেয়ে হিসেবে মাইশাও খুব অস্থির, কারণ তার বাবা সবচেয়ে বড় গুন্ডা শমশের কাল রাতে খুন হয়েছে। হঠাৎ কলেজের গেটে ভেঙে পড়ে ঢুকলো 3টি বুলেট প্রুফ কালো ল্যান্ড ক্রুজার। গাড়িগুলোর পেছনে কোনো নম্বর প্লেট নেই, শুধু একটা প্রতীক আঁকা, একটি জ্বলন্ত তরবারি। গাড়ি থেকে কালো স্যুটটায় পরা 10 জন বডিগার্ড নেমে 2 সারিতে দাঁড়ালো। তাদের প্রত্যেকের কোমরে আধুনিক অটোমেটিক সাবমেশিনের গান। গাড়ি থেকে নামলো রকস্টার সিটির কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কবির। তার এক ইশারায় পুরো দেশের ক্যাবিনেট মন্ত্রীরাও কাঁপে। কলেজের প্রিন্সিপাল ডক্টর রহমান আর প্রফেসর শফিক ভয়ে কাঁপতে কাঁপতে বারান্দায় এসে দাঁড়ালেন। আবির আর সাজিদ তো ভয়ে মাইশার পেছনে গিয়ে লুকালো। মাইশা, ও তো রকস্টার সিটির কবির, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। ও এখানে কেন? কবির কারো দিকে তাকালো না। সে সোজা হেঁটে কলেজের লাইব্রেরির পেছনের ড্রেনের দিকে গেল, যেখানে একদিন আরাফাতের খাতা ফেলে দেওয়া হয়েছিল। সেখানে একটা পাথরের দেবীর উপর একা বসে ছিল আরাফাত। তার পরনের শার্টে এখনো মায়ের শুকিয়ে যাওয়া রক্তের দাগ। কবির আরাফাতের থেকে 5 কদম দূরে গিয়ে থমকে দাঁড়ালো। তারপর পুরো কলেজের শত শত ছাত্রছাত্রী আর শিক্ষকের সামনে কোটি টাকার ডন কবির সোজা আরাফাতের সামনে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কবির ভারী গম্ভীর গলায় বলল, সুলতান, রকস্টার সিটির সম্রাট বিক্রম সিং কাল রাতে মারা গেছেন। মরার আগে তিনি ক্ষমতার আসল দলিল আর ব্ল্যাক ডায়মন্ডের চাবি আপনার নামে হুইল করে গেছেন। পুরো শহর এখন রুদ্র আর জাফরের অত্যাচারে জ্বলছে। খুনির হাজার হাজার বন্দী শ্রমিক আপনার পথ চেয়ে বসে আছে। আপনার সিংহাসন আপনাকে ডাকছে সুলতান। পুরো কলেজ প্রাঙ্গণে যেন পিনপতন নীরবতা। মাইশা খানের চোখ কপালে উঠে গেল। তার পা কাঁপতে শুরু করলো। যাকে সে প্রতিদিন বস্তির নোংরা কীট আবা বলে অপমান করেছে, সে আসলে পুরো দেশের সবচেয়ে ভয়ঙ্কর আর ক্ষমতাশীল অপরাধ সাম্রাজ্য রকস্টার সিটির বৈধ উত্তরাধিকারী। আরাফাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে কবিরের দিকে তাকালো না, বরং তার চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা মাইশা খানের ওপর। আরাফাত ধীর পায়ে হেঁটে মাইশার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে সে তীব্র তেজ দেখে মাইশা নিচে পড়ে যাওয়ার উপক্রম হলো। আরাফাত মাইশার কানের কাছে মুখ নিয়ে নিচু বজ্রকণ্ঠে বলল, মাইশা খান, তোমার বাবাকে বলো সে আমার মায়ের রক্ত ঝরিয়েছে। খুব জলদি আমি রকস্টার সিটি থেকে আসছি তোমার বাবার অহংকারের তাসটা আমার পায়ের নিচে পিষে ফেলার জন্য। তৈরি থেকো। আরাফাত ঘুরে ল্যান্ড ক্রুজারে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট হতেই কবির চিৎকার করে উঠল, রকস্টার সিটির সুলতান আরাফাত ভাইয়ের জিন্দাবাদ। বডিগার্ডরা শূন্যে ফাঁকা গুলি ছুঁড়ে সেলুন জানালো। চোখের পলকে ধুলো উড়িয়ে গাড়িগুলো অদৃশ্য হয়ে গেল। গেটের সামনে মাইশা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার বুক দরফর করছে। এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, অনুশোচনা আর এক অজানা আকর্ষণ তার মনকে গ্রাস করতে লাগলো। রকস্টার সিটি কয়লা খনি আর অস্ত্রের এমন এক সাম্রাজ্য যেখানে সরকারের কোনো আইন চলে না। সেখানে চলে শুধু চাবুকের আওয়াজ আর বন্দি শ্রমিকের কান্না। প্রাসাদের বিশাল হলরুমে বসে আছে বিক্রম সিংহের সাইকোপ্যাথ ছেলে রুদ্র এবং তার ধূর্ত দেওয়ান জাফর। তাদের পাশে বসে আছে মাইশার বাবা আজমাইন খান। রুদ্র টেবিলের মদ ছুঁড়ে মেরে বলল, কে সেই আরাফাত? কবির কার কথা বলছে? বিক্রম সিংহের সিংহাসন শুধুই আমার। রুদ্র, ছেলেটা সাধারণ নয়। কাল রাতে সে একাই আমার 30 জন শুটারকে পিস পিস করে কেটে ফেলেছে। ও নাকি নূপুর বস্তির ছেলে। চিন্তার কিছু নেই আজমাইন সাহেব। আমাদের খুনিতে 1 লাখ বিন্দু শ্রমিক আছে, আর সাউথ গ্যাংয়ের লিডার ভৈরব আর আফগান বংশোদ্ভূত খুনি শের খান আমাদের সাথে আছে। ওই আরাফাত এখানে পা রাখলেই তাকে জ্যান্ত কয়লার চুলিতে পুড়িয়ে মারবো। তারা জানতো না আরাফাত কোনো রাজকীয় বেশে রকস্টার সিটিতে আসছে না। সে আসছে এক বিধ্বংসী ঝড়ের মতো, যা পুরো সিটিকে পুড়িয়ে ছারখার করে দেবে। রকস্টার সিটির আকাশ সবসময় কালো ধোঁয়ায় ঢাকা থাকে। এখানকার বাতাস ভারী হয়ে থাকে খনির কয়লার গুঁড়ো আর বন্দি শ্রমিকদের ঘামের গন্ধে। সিটির প্রধান ফটকে করা পাহাড় দিচ্ছে রুদ্র সশস্ত্র গুন্ডারা।
প্রতিটি গাড়ির তল্লাশি করা হচ্ছে। জল্লাদ কালো হাতে চাবুক নাচাতে নাচাতে অন্য গুন্ডাদের বলছে, চোখ কান খোলা রাখ। রুদ্র ভাই আর জাফর সাহেব হুকুম দিয়েছেন আরাফাত নামের কোনো ছেলে যেন এই চিঠির সীমানায় ঢুকতে না পারে। দেখা মাত্রই গুলি। তারা যখন গেটের কড়া পাহারা দিচ্ছে ঠিক তখনই সাউথ গেটে দিয়ে শ্রমিকদের একটি ভাঙা লরিতে করে ভেতরে ঢুকলো 50 জন নতুন দিনমজুর। তাদেরই একজনের পরনে ছিল যাওয়ার নোংরা লুঙ্গি, গায়ে কয়লা মাখা একটা চটের ফতোয়া আর মাথায় গামছা বাঁধা। মুখ ভর্তি কয়েকদিনের না কামানো দাড়ি আর চোখে মুখে কয়লার কালি। সে আর কেউ নয়, আরাফাত। কবির তাকে কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি আর এক বিশাল বাহিনী দিতে চেয়েছিল, কিন্তু আরাফাত তা প্রত্যাখ্যান করেছেন। সে জানে এই সাম্রাজ্যের মূল শক্তি কোনো অস্ত্র নয়, এই সাম্রাজ্যের মূল শক্তি হলো খনি স্রোত লাখো শ্রমিক। তাদের মুক্ত করতে হলে তাদেরই একজন হয়ে মিশে যেতে হবে। আরাফাতকে নিয়ে আসা হলো খনি নম্বর 4M। এটি রকস্টার সিটির সবচেয়ে বিপজ্জনক এবং অন্ধকার খনি। এখানকার ইনচার্জ হলো রুদ্রের সবচেয়ে বিশ্বস্ত এবং নিষ্ঠুর অনুচর শমশেরের ভাই জল্লাদ কালু। খনিতে কাজ করছে শত শত ক্ষুধার্ত কঙ্কালসার মানুষ। তাদের চাবুক মেরে খাটানো হচ্ছে। সেখানে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা একমাত্র সাহসী নেতা হলো আজাদ। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। কয়লার একটা বিশাল স্তূপ ধসে পড়ল এক বৃদ্ধা শ্রমিকের উপর। বৃদ্ধ ব্যথায় চিৎকার করে উঠলেন। আজাদ ছুটে গিয়ে বৃদ্ধাকে তোলার চেষ্টা করতে করতে চিৎকার করলো, কালো ভাই, খানির ভেতরের অক্সিজেন সিলিন্ডারগুলো নষ্ট। ডাক্তার ডাকুন, নয়তো এই বুড়ো মানুষটা মরে যাবে। জল্লাদ কালু হেসে উঠে চাবুক বের করলো। ডাক্তার, এখানে মরে গেলে সোজা কয়লার চুল্লিতে ফেলে দেওয়া হয়। কোনো ডাক্তারের দরকার নেই, কাজ কর শালা। কালু যখন আজাদের পিঠে চাবুকে সজোরে আঘাত করতে গেল, ঠিক তখনই এক জোড়া কয়লামাখা হাত শূন্যে সেই চাবুকটা ধরে ফেলল। চারিদিকে শত শত শ্রমিকের হাতুড়ি আর কোদাল চালানোর শব্দ এক মুহূর্তে থমকে গেল। সবাই তাকিয়ে দেখল সেই নতুন ছদ্মবেশী শ্রমিকের চাবুকটা শক্ত করে ধরে রেখেছে। তার চোখ দুটো গামছার আড়াল থেকে ঘামের মতো জ্বলছে। তোর এত বড় সাহস, কালোর চাবুক ধরিস? তোর নাম কি রে কাঙ্গাল? আরাফাত কয়লামাখা মুখ তুলে চাবুকটা এক ঝটকায় কেড়ে নিয়ে শান্ত কিন্তু বজ্রকণ্ঠে বলল, নামে কি আসা যায় কালো ভাই? এখানে তো সবাই কালো কয়লা। তবে আজ থেকে এই খনিতে চাবুক মারার নিয়ম বন্ধ। খতম কর এই শালাকে। কালোর ইশারায় 10 জন লাঠিয়াল গুন্ডা আরাফাতের দিকে ধেয়ে এলো। আজাদ চিৎকার করে উঠল, পালাও ভাই, ওরা তোমাকে মেরে ফেলবে। কিন্তু ছদ্মবেশী আরাফাত নড়ল না। প্রথম গুন্ডাটা লাঠি উঁচিয়ে আসতেই আরাফাত তার হাতটা ধরে এক মুচড়ে ভেঙে দিল। তারপর সেই ভারী লোহার লাঠিটা কেড়ে নিয়ে ক্ষণিকের অন্ধকারের মধ্যে শুরু করলো এক তাণ্ডব। চোখের পলকে 5 জন গুন্ডার পা আর বুকের পাঁজর গুঁড়ো হয়ে গেল। সে ক্ষণিক দেয়ালে ছিটকে পড়ল গুন্ডাদের রক্ত। কারো নিজের কোমর থেকে পিস্তল বের করতে যাবে এমন সময় আরাফাত লাঠিটা ছুঁড়ে মারল। লাঠিটা সরাসরি কালোর ডান হাতে গিয়ে লাগলো এবং পিস্তলটা ছিটকে ড্রেনে পড়ে গেল। আরাফাত ধীর পায়ে কালোর সামনে গিয়ে দাঁড়ালো। আরাফাত কালোর কলার ধরে দূরের দেয়ালে চেপে ধরল। তোর ভাই শমশের নূরপুর বস্তিতে আমার মায়ের রক্ত জড়িয়েছিল, তাকে আমি এক কোপে মেরেছি, কিন্তু তোকে আমি এখনই মারবো না। রুডু আর জাফরকে গিয়ে বলিস তোদের খনির নিচে ডিনামাইট পোতা হয়ে গেছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। আরাফাত কালোকে ছুঁড়ে ফেলে দিল কয়লার স্তূপের উপর। কালো প্রাণ ভয়ে কাঁপতে কাঁপতে বাকি গুন্ডাদের নিয়ে খনি থেকে পালিয়ে গেল। খনির ভেতরে তখন এক অদ্ভুত নীরবতা। আজাদ এবং বাকি হাজারো শ্রমিকের অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে এই চটপড়া যুবকের দিকে। যে মানুষগুলো এতদিন ভয়ে মাথা নিচু করে চাবুকের আঘাত সহ্য করত, তাদের মেরুদণ্ড যেন এক মুহূর্তে সোজা হয়ে দাঁড়ালো। আজাদ আরাফাতের সামনে এসে হাঁটুপে গেড়ে বসে পড়ল, চোখে জল। কে আপনি ভাই? এই নরকে আমাদের বাঁচাতে ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। আপনার আসল পরিচয় কি? আরাফাত মাথার গামছাটা খুলে ফেলল। খনির টিমটিমে আলোর নিচে তার চোখে সেই তীব্র রাজকীয় তেজ পুরো খনিকে আলোকিত করে তুলল। আমি আল্লাহর পাঠানো কেউ নই,
আজাদ, আমি তোমাদের মতোই একজন শোষিত মায়ের ছেলে। আমার নাম আরাফাত। আমি এখানে শুধু কালোকে মারতে আসিনি, এই পুরো রকস্টার সিটির কালো সাম্রাজ্য ধ্বংস করে এর সিংহাসনে তোমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। হাজার হাজার শ্রমিকের একযোগে চিৎকার করে উঠল, আরাফাত ভাই জিন্দাবাদ। খনির ভিতরে এক নতুন বিপ্লবের জন্ম হলো। ঠিক সেই মুহূর্তে খনির এক অন্ধকার কোণ থেকে হাততালি দেওয়ার শব্দ শোনা গেল। অন্ধকার চিরে সামনে এগিয়ে এলো এক রহস্যময়ী নারী মায়া, যার পরনে কালো চামড়ার জ্যাকেট, চোখে কৃষ্ণাঙ্গ চশমা। সে এই সিটির আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনফর্মার, তথ্য পাচারকারী। মায়া মুচকে এসে আরাফাতের দিকে তাকিয়ে, চমৎকার, সত্যিই চমৎকার। কবির সাহেব তাহলে ভুল বলেনি, রকস্টার সিটির আসল বাঘ তাহলে ছদ্মবেশে শিকার করতে নেমেছে। আরাফাত বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি মায়া। এই সিটির দেওয়ালে দেওয়ালে কি কথা হয় সব খবর আমার কাছে থাকে। সুলতান আরাফাত, আপনার জন্য একটা জরুরি খবর আছে। আজমাইন খান তার মেয়ে মাইশাকে এই সিটিতে নিয়ে এসেছে। রুদ্রের সাথে মাইশার বিয়ের চুক্তি হয়েছে, যাতে আজমাইন খানের কয়লার ব্যবসা আজীবনের জন্য সুরক্ষিত হয়। কিন্তু মাইশা কাঁদছে, সে কার যেন নাম ধরে কাঁদছে। মাইশার নাম শুনতেই আরাফাতের হাতের মুষ্টি আবার শক্ত হয়ে গেল। এদিকে সিটির মূল প্রাসাদে তুলপাড় জল্লাদ কালো রক্তমাখা শরীরে রুদ্র আর জাফরের সামনে গিয়ে আছড়ে পড়ল। রুদ্র ভাই, সর্বনাশ হয়ে গেছে। খনি নম্বর 4-এ এক নতুন শ্রমিক এসেছে। সে একাই আমাদের সবাইকে শেষ করে দিয়েছে। ও নিজেকে আরাফাত বলে দাবি করছে। কি আমার সিটিতে ঢুকে আমার লক্ষ্যেই মারে? আজমাইন সাহেব, আপনার হবু জামাইয়ের ক্ষমতা এখনো আপনি দেখেননি। জাফর, ডাকো ওকে। প্রাসাদের বিশাল দরজা খুলে গেল। ভেতরে ঢুকলো এক বিশাল দেহী ভয়ঙ্কর চেহারার মানুষ। তার কাঁধে ঝুলছে একটি খাঁটি আফগান তলোয়ার, চোখে নিষ্ঠুরতার ছাপ। সে হলো আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে দামি এবং পেশাদার খুনি শের খান। শের খান, ওই ছদ্মবেশে আরাফাতকে খনের ভেতরে জ্যান্ত পুঁতে দিয়ে আসো। তার মাথাটা কেটে রুদ্র ভাইয়ের পায়ের নিচে এনে ফেলো। শের খান নিজের তলোয়ারে হাত বুলিয়ে এক নিষ্ঠুর হাসি দিয়ে বলল, জাফর সাহেব, শের খান আজ পর্যন্ত কোনো শিকারকে জীবিত ছাড়েনি। আজ রাতে খনি নম্বর 4 রক্তে ভেসে যাবে। প্রাসাদের এক কোণে দাঁড়িয়ে এই সব কথা শুনছিল বন্দি মাইশা খান। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে মনে মনে প্রার্থনা করছে, আরাফাত, তুমি এখানে এসো না, ওরা তোমাকে মেরে ফেলবে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। খনি নম্বর 4-এর ভেতরে এখন শ্মশানের নীরবতা। মশাল আর টিমটিমে লাইটের আলোয় চারদিকটা কেমন যেন ভৌতিক লাগছে। শের খান তার 30 জন ভারী অস্ত্রধারী পেশাদার আফগান শুটার নিয়ে খনির ভেতরে ঢুকলো। তাদের প্রত্যেকের বুটের আওয়াজে খনির দেওয়ালগুলো কাঁপছে। শের খান তার ভারী তলোয়ারটি কয়লার মাটির উপর টেনে টেনে এক ভয়ঙ্কর কর্কশ আওয়াজ তৈরি করলো। আরাফাত, আমি জানি তুই এখন খনিতেই লুকিয়ে আছিস। সামনে আয়। শের খানের সামনে কাপুরুষের মতো লুকিয়ে থেকে লাভ নেই। কিন্তু চারদিক থেকে কোনো উত্তর এলো না। শুধু খনির ছাদ থেকে টুপটাপ করে জল পড়ার শব্দ আসছিল। আজাদ আর বাকি হাজার শ্রমিক কয়লার স্তূপের পেছনে বসে নিঃশ্বাস বন্ধ করে লুকিয়ে আছে। তারা নিজেরাও জানে না আরাফাত ঠিক কোথায় হারিয়ে গেল। সে যেন এক মুহূর্তে বাতাসের সাথে মিশে গেছে। শের খান তার শুটারদের ইশারায় দিয়ে, সবাই আলাদা হয়ে যাও। প্রতিটা কয়লার স্তূপ, প্রতিটা সুড়ঙ্গ তল্লাশি করো। যেখানেই কালো কাপড়ের টুকরো দেখবে, গুলি চালাবে। শুটাররা 3-4 জন ছোট ছোট দলে ভাগ হয়ে খনির বিভিন্ন অন্ধকারের সুড়ঙ্গে ঢুকে গেল। আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। একটি অন্ধকার সুড়ঙ্গে 3 জন শুটার যখন টর্চ জেলে এগোচ্ছিল, হঠাৎ তাদের মাথার উপরে রেলিং থেকে একটা কালো ছায়া নিঃশব্দ নেমে এলো। কোনো চিৎকার করার সুযোগই পেল না প্রথম শুটারটি। আরাফাত এক ঝটকায় তার ঘাড় মটকে দিল। বাকি 2 জন ঘুরে গুলি চালাতে যাবে, তার আগেই অন্ধকারের মধ্যে থেকে 2টি কয়লা কাটার ধারালো কোড়াল এসে তাদের বুকে ছিঁড়ে দিল। একটি শব্দ খনির বাইরে গেল না। কিছুক্ষণ পর অন্য একটি সুড়ঙ্গ থেকে বিকট চিৎকারের শব্দ পাওয়া গেল। শের খান দলবল নিয়ে সেখানে ছুটে গিয়ে দেখল
তার আরও 4জন শুটার লোহার চেনের ফিলিংয়ের সাথে ঝুলছেন। তাদের বুকের কয়লা দিয়ে লেখা রকস্টার সিটির জমদূত। শের খান রাগে ও এক অজানা ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করলো। সামনে আয়, তুই মানুষ না ভূত? হঠাৎ খনির প্রধান বিদ্যুৎ সংযোগে বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকে গুটগুটে অন্ধকার। শুটাররা ভয়ে এলোপাথারি গুলি চালাতে লাগলো। সেই গুলির আলোয় প্রতি সেকেন্ডের একটা করে কালো ছায়া দেখা যাচ্ছিল, আর তারপর মুহূর্তেই একজন করে শুটার মাটিতে লুটিয়ে পড়ছিল। আরাফাতকে কেউ ছুঁতেও পারছে না, কারণ সে এই অন্ধকার খনির প্রতিটি কোণে নিজের হাতের তালুর মতো চেনে। সে যেন এই অন্ধকারকেই একটা অংশ। মাত্র 10 মিনিটের মধ্যেই শের খানের 30 জন শুটার নিতর দেহ লাশ হয়ে খনির মেঝেতে পড়ে রইল। এবার খনির এক কোণে একটা মশাল জ্বলে উঠল। আগুনের সেই আলো আধারিতে দেখা গেল একটা বিশাল কয়লার স্তূপের ওপর শান্তভাবে বসে আছে আরাফাত। তার গায়ে সেই নোংরা চোটের ফতুয়া, কিন্তু তার চোখ দুটো বাঘের চেয়েও হিংস্র দেখাচ্ছে। আরাফাত মশালটা হাতে নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো। শের খান, তুই আফগানিস্তান থেকে এসেছিস শুধু টাকার জন্য, আর আমি এখানে লড়ছি আমার মায়ের রক্তের বদলা নিতে, এই লাখো মানুষের স্বাধীনতার জন্য। তোর তলোয়ার কি আমার মায়ের আশীর্বাদের চেয়েও শক্তিশালী? শের খান গর্জন করে তার বিশাল তলোয়ার নিয়ে আরাফাতের দিকে ঝাঁপিয়ে পড়ল। আরাফাত কোনো অস্ত্র ছাড়াই শুধু হাত দিয়ে শের খানের প্রথম আঘাতটি এড়িয়ে গেল। শের খান দ্বিতীয়বারের কূপ দিতেই আরাফাত শুনে লাফিয়ে উঠে শের খানের কবজিতে এক ভয়ঙ্কর লাথি মারল। তলোয়ারটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ল। পরের 3 সেকেন্ডে আরাফাত শের খানের বুকে আর মুখে এমন কিছু বজ্রকঠিন ঘুষি মারল যে শের খানের মতো বিশাল দেহী দানব খনির পাথরের মাটিতে আছড়ে পড়ল। তার মুখ দিয়ে রক্তের বন্যা বয়ে গেল। আরাফাত শের খানের বুকের উপর পা দিয়ে তার নিজের তলোয়ারটাই তার গলার কাছে ধরল। আমাকে আমাকে মেরে ফেলো। আরাফাত তলোয়ারটা শের খানের গলার চামড়া ছুঁয়ে থামিয়ে দিয়ে বলল, তোকে মারবো না শের খান, তোকে একটা সুযোগ দেব। রুদ্র আর জাফরের দাসত্ব ছেড়ে এই খনির ভাইদের পাশে এসে দাঁড়া। ক্ষমতার লোভ অনেক দেখেছিস, এবার মানুষের ভালোবাসা দেখ। শের খান অবিশ্বাস্য চোখে আরাফাতের দিকে তাকিয়ে রইল। যে মানুষটা 1 মিনিটে তাকে শেষ করে দিতে পারত, সে তাকে জীবন দান করলো। শের খান উঠে দাঁড়িয়ে আরাফাতের সামনে মাথা নিচু করলো। সুলতান, আজ থেকে এই শের খানের জীবন আপনার। রুদ্রর ধ্বংসের দিন ঘনিয়ে এসেছে। এদিকে প্রাসাদের সকাল হয়ে গেছে। রুদ্র এবং জাফর অধীর আগ্রহে অপেক্ষা করছে শের খানের ফেরার জন্য। আজমান খানও সেখানে উপস্থিত। হঠাৎ প্রাসাদের প্রধান ফটক খুলে গেল, কিন্তু শের খান একা ফিরে আসেনি। তার পেছনে 4 জন শ্রমিক একটি বিশাল কাঠের বাক্স বয়ে নিয়ে এলো। বাক্সের উপর লাল রক্ত দিয়ে লেখা রুদ্রর জন্য উপহার। বাশের খান, তুই আরাফাতের লাশ নিয়ে এসেছিস? বাক্সটা খুলতেই রুদ্র তার জাফরের মুখের রং নীল হয়ে গেল। আজমান খান ভয়ে 3 কদম পিছিয়ে গেল। বাক্সের ভেতরে আরাফাতের লাশ নেই, বরং শের খানের 30 জন শুটারের কাটা হাত আর বন্দুকগুলো সাজিয়ে রাখা হয়েছে। আর তার উপরে রাখা আছে একটা ভাঙা প্লাস্টিকের জুতো, যে জুতোটা পরে আরাফাত কলেজে যেত। শের খান, এর মানে কি? আরাফাত কোথায়? শের খান পাথরের মতো শক্ত গলায় রুদ্রের দিকে তাকিয়ে বলল, আরাফাত কোনো মানুষ নয় জাফর সাহেব, ও একটা অদৃশ্য ঝড়। ও এই সিটির ভেতরেই আছে, অথচ তাকে কেউ খুঁজে পাবে না। সে কারোর সামনে আসবে না, কিন্তু প্রতি মুহূর্তে আপনাদের সিংহাসনের পায়া একটা একটা করে কেটে ফেলবে। রুদ্র পাগলের মতো চিৎকার করে শের খানকে গুলি করতে গেল। তুই বিশ্বাসঘাতক, তোকে আমি। কিন্তু শের খান এক মুহূর্তে প্রাসাদের জানালা দিয়ে লাফিয়ে নিচে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ভিড়ে মিশে গেল। রুদ্রর গুন্ডারা তাড়া করতে গিয়ে দেখলো বাইরে হাজার হাজার শ্রমিক লাঠি আর কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে আর কোনো ভয় নেই। রুদ্র বুঝতে পারল তার নিজের সাম্রাজ্যই এখন তার জন্য একটা ফাঁদ হয়ে গেছে। প্রাসাদের দোতলার একটি সুরক্ষিত ঘরে মাইশাকে বন্দি করে রাখা হয়েছে। জানালার বাইরে তাকালেই দেখা যায় পুরো সিটির থমথমে পরিবেশ। মাইশা কাঁদছিল। এমন সময় ঘরের দরজার সামনে এক নতুন প্রহরী এসে দাঁড়ালো। তার মাথায় বড় পাগড়ি, মুখ কাপড় দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। গুন্ডারা যখন অন্যদিকে ব্যস্ত, সেই ছদ্মবেশী প্রহরী ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকলো। মাইশা ভয় পেয়ে গেল। কে তুমি? দূরে থাকো। আরাফাত পাগড়িটা সামান্য সরিয়ে মুখটা দেখালো। সে শান্ত অথচ গভীর চোখ দুটো বলল, ভয় পেও না মাইশা খান,
তোমার কলেজের সেই হাওয়া ছেলেটাই দাঁড়িয়ে আছে। মাইশা অবিশ্বাস্য চোখে তাকিয়ে এক দৌড়ে এসে আরাফাতের বুকে আছড়ে পড়লো এবং কাঁদতে লাগলো। আরাফাত, তুমি এখানে কেন এসেছো? রুদ্র খুব বিপজ্জনক, ও তোমাকে মেরে ফেলবে। প্লিজ প্লিজ তুমি কবিরের কাছে যাও, আমার যা হয় হোক। আরাফাত আলতো করে মাইশাকে নিজে থেকে সরিয়ে দিল। তার চোখে কোনো প্রেম বা দুর্বলতা নেই, আছে শুধু এক চূড়ান্ত লক্ষ্য। আমি তোমাকে বাঁচাতে আসিনি মাইশা, আমি এসেছি আমার মায়ের খুনি তোমার বাবার পাপের হিসাব নিতে। তবে হ্যাঁ, তুমি আমার কলেজে একটা উপকার করেছিলে, আবিরের হাত থেকে আমাকে 2-1 বার বাঁচিয়েছিলে। আরাফাত কারো ঋণ রাখে না, রুদ্রর সাথে তোমার বিয়ে হবে না, এটা এই সুলতানের ওয়াদা। আরাফাত আবার মুখটা ডেকে ঘর থেকে বেরিয়ে গেল। সে রুদ্রের চোখের সামনে তার নিজের প্রাসাদের ভেতরেই ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুরো সিটির সমস্ত গোয়েন্দা হন্য হয়ে তাকে বাইরে খুঁজছে। খনি নম্বর 4-এর এক বন্দী বৃদ্ধ শ্রমিক ক্ষুধার চেটে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। জল্লাদ কালোর এক গুন্ডা সেই বৃদ্ধার বুকে লাথি মেরে বলল, উঠে কাজ কর বুড়ো, নাটক করিস না। ঠিক তখনই অন্ধকারের সুড়ঙ্গ থেকে ধীর পায়ে হেঁটে সামনে এলো চটের ফতুয়া পরা ছদ্মবেশী আরাফাত। তার এক হাতে একটি বিশাল লোহার হাতুড়ি, যা খনির কয়লা ভাঙার কাজে ব্যবহার করা হয়। সে কোনো কথা না বলে গুন্ডাটির সামনে গিয়ে দাঁড়ালো। কি রে কাঙ্গাল, কুত্তার জন্য বড্ড মায়া হচ্ছে, যা কাজে যা। আরাফাত এক সেকেন্ডও সময় নষ্ট করল না। সে তার হাতের বিশাল হাতুড়িটা দিয়ে সেই গুন্ডার বুকে এক প্রচণ্ড আঘাত করল। হাড় গুঁড়ো হওয়ার বিকট শব্দে পুরো খনি কেঁপে উঠল। গুন্ডাটি ছিটকে গিয়ে পড়ল খনির মূল ইলেকট্রিক প্যানেলের ওপর। শর্ট সার্কিট হয়ে পুরো খনির বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের মধ্যে শুধু দেখা যাচ্ছিল খনির ভেতরে জ্বলে থাকা চুল্লির লাল আগুন। কালোর বাকি 20 জন সশস্ত্র গুন্ডা ভয়ার্ত গলায় চিৎকার করতে লাগলো, কে রে তুই, সামনে আয়। আরাফাত তার হাতুড়িটা কয়লার মাটির ওপর টেনে টেনে হাতড়ে শুরু করলো। লোহার সাথে পাথরের ঘর্ষণের চারদিকে আগুনের ফুলকি ছিটতে বের হতে লাগলো। সেই আগুনের আলোয় শ্রমিকরা দেখতে পেল এক নতুন রাজাকে। আরাফাত একাই 20 জন গুন্ডাকে সেই হাতুড়ি দিয়ে পিষে ফেলল। শেষ গুন্ডাটাকে মারার পর আরাফাত হাতুড়িটা কাঁধে তুলে নিয়ে খনির সব বন্দি শ্রমিকদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, যদি তোদের পেটে ক্ষুধা থাকে তবে চাবুকের মার সহ্য করিস না। এই হাতুড়িটা আজ থেকে তোদের দাসতের চেন ভাঙার হাতিয়ার, রুখে দাঁড়া। যার হাজার শ্রমিক একযুগে তাদের হাতুড়ি আর কোদাল মাটির উপর ঠুকে গর্জন করে উঠল। খনির পাশে এক অন্ধ মা আর তার ছোট্ট শিশু এক টুকরো শুকনো রুটির জন্য রুদ্রর গুন্ডাদের পায়ে ধরে কাঁদছিল। রুদ্রর এক বডিগার্ড সেই রুটিটা বুট জুতো দিয়ে মাটির কাদায় পিষে দিয়ে বলল, রকস্টার সিটিতে বাঁচতে হলে কাজ করতে হবে, ভিক্ষা নয়। ভিড়ের মধ্যে ছদ্মবেশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আরাফাত। তার চোখের সামনে ভেসে উঠল তার নিজের মা রাহেলা বেগমের চেহারা, যিনি অনাহারে মারা গেছেন। আরাফাত ভিড় ঠেলে সোজা সেই বডিগার্ডদের সামনে গিয়ে দাঁড়ালো। বডিগার্ড কিছু বুঝে ওঠার আগেই আরাফাত তার চুল ধরে মাটির কাদার মধ্যে মুখটা চেপে ধরল। তুই একটা মাকে অপমান করেছিস, এই মাটি থেকে রুটি তুলে তোকে খেতে হবে। আরাফাত সেই কাদামাখা রুটিটা তুলে বডিগার্ডের মুখে জোর করে গুজে দিল, যতক্ষণ না সে শ্বাসরোধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের গুন্ডারা তখন তলোয়ার বের করলো। শের খান আর আজাদ তাদের দলবল নিয়ে আরাফাতের সামনে এসে ডাল হয়ে দাঁড়ালো। আরাফাত সেই অন্ধ মা আর শিশুটিকে নিজের হাতে তুলে নিল। রুদ্রর প্রাসাদের দিকে আঙুল উঁচিয়ে সে পুরো সিটির মানুষের সামনে ঘোষণা করলো, আজ থেকে এই সিটিতে কোনো মা ক্ষুধার্ত থাকবে না। রুদ্রর গোডাউনে যত খাবার আছে সবই শ্রমিকদের। যদি কেউ বাধা দিতে আসে তার হাত আমি শরীর থেকে আলাদা করে দিব। সেদিন প্রথমবার রকস্টার সিটির হাজার হাজার ক্ষুধার্ত মানুষ পেট ভরে খাবার পেয়েছিল আর মনে মনে আরাফাতকে তাদের ভগবান বলে মেনে নিয়েছিল। রুদ্র আর আজমাইন খান চাল চালল। তার আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা ব্যবহার করে দুর্নীতিবাজ পুলিশ কমিশনার ক্যাপ্টেন রানাকে নির্দেশ দিল আরাফাতের বিশ্বস্ত বন্ধু কবিরকে গ্রেফতার করতে, যাতে আরাফাতকে ফাঁদে ফেলা যায়। কবিরকে শহরের কেন্দ্রস্থলের সবচেয়ে বড় পুলিশ স্টেশনে বন্দি করে টর্চার করা হচ্ছিল। দুপুর 2টা হঠাৎ পুলিশ স্টেশনের বাইরে এক বিশাল থমথমে নীরবতা নেমে এলো।
স্টেশনের সদর দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল একটি বিশাল মিলিটারি ট্রাক। ট্রাকের ওপার তিরপল সরানো হতেই দেখা গেল একটি দানবীয় ডিলার এক্স ভারী মেশিন গান, আর সেই ঘাঁটির পেছনে দাঁড়িয়ে আছে আরাফাত। তার চোখে সানগ্লাস, মুখে সিগারেট, তার গায়ে সেই রক্তমাখার রাজকীয় কাঠ। ক্যাপ্টেন রানা আর তার 100 জন সশস্ত্র পুলিশ অফিসার জানালার আড়াল থেকে বন্দুক তাক করলো। আরাফাত, তুমি চারদিক থেকে ঘেরাও হয়ে গেছো, সারেন্ডার করো। আরাফাত মুচকি হেসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল, ক্যাপ্টেন রানা, আমি এখানে স্যালেন্ডার করতে আসিনি, আমি এসেছি আমার ভাইকে নিয়ে যেতে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, গ্যাংস্টাররা দলবল নিয়ে আসে, কিন্তু সুলতান একাই আসে। আরাফাত মেশিন গানের ট্রিগার চেপে ধরল। ধুম ধুম ধুম, সেকেন্ডে শত শত বুলেট ছিটকে বের হতে লাগলো। মাত্র 3 মিনিটে পুরো পুলিশ স্টেশনের দেওয়াল, গাড়ি, ছাদ এবং আসবাবপত্র ঝাঁঝরা হয়ে মাটির সাথে মিশে গেল। পুলিশ অফিসাররা প্রাণ ভয়ে টেবিলের নিচে লুকিয়ে কাঁপতে লাগলো। আরাফাত ফায়ার থামিয়ে ধীর পায়ে স্টেশনের ভেতর ঢুকলো। সে সোজা ক্যাপ্টেন রানার টেবিলের সামনে গিয়ে বসলো। ভয়ে রানার হাত থেকে রিভলভারটা পড়ে গেল। আরাফাত টেবিলের ওপর একটা জ্বলন্ত ডিনামাইট রেখে কবিরের হাত করা চাবি ছাড়াই এক টানে ভেঙে ফেলল। আরাফাত ক্যাপ্টেন রানার কলার ধরে বলল, আজমাইন খান আর রুদ্রকে গিয়ে বলবেন, আইন বলানোর দিন শেষ, এখন থেকে রকস্টার সিটির একমাত্র আইন আরাফাত। আরাফাত কবিরকে নিয়ে ধুলো উড়িয়ে বেরিয়ে গেল, আর তার পেছনে পুরো পুলিশ স্টেশনটি আগুনের ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। রকস্টার সিটি সেন্ট্রাল প্লেস আজ পুরো প্রাসাদ আলোয় ঝলমল করছে, কিন্তু ভেতরের পরিবেশ শ্মশানের চেয়েও ভয়ঙ্কর। রুদ্র আর ধূর্ত জাফর মিলে জোর করে মাইশাকে বিয়ের মণ্ডপে বসিয়েছে। পাশে দাঁড়িয়ে আছেন মাইশার বাবা আজমাইন খান। তিনি ভালো করেই জানেন বাইরে লাখো শ্রমিকের প্রাসাদ ঘিরে ফেলেছে, তাই আজমাইন খান বয়ে কাঁপছে। রুদ্র, আমার মনে হচ্ছে আমরা বড় ভুল করছি। ওই ছেলেটা কিন্তু সাধারণ মানুষ নয়। ও কাল পুরো পুলিশ স্টেশন উড়িয়ে দিয়েছে। রুদ্র উচ্চস্বরে হেসে মদের গ্লাস উঁচিয়ে বলল, আরে আজমাইন সাহেব, ও তো একটা বসন্তীর নোংরা পোকা। আজ এই প্রাসাদের চারদিকে 1000 বন্দুকধারী গার্ড আমার পাহারা দিচ্ছে। ও এখানে পা রাখলে লাশ হয়ে বের হবে। ঠিক তখনই প্রাসাদের বিশাল লোহার মেন গেটটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ধুলো আর ধোঁয়ার মেঘ চিরে ভেতরে পায়ে হেঁটে প্রবেশ করলো এক মূর্তিমান আতঙ্ক। আরাফাত, তার পরনে কুচকুচে কালো রাজকীয় স্যুট, চোখে ব্ল্যাক সানগ্লাস, এক হাতে জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে ঝুলছে তার সেই বিখ্যাত রক্তমাখা কয়লা কাটার কুড়াল। তার ঠিক পিছনে কবি শের খান, আজাদ এবং হাজার হাজার শ্রমিক মশাল আর অস্ত্র নিয়ে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। 1000 গার্ড আরাফাতের চোখের তেজ দেখে ট্রিগার চাপার সাহসই পেল না। রুদ্র মণ্ডপ থেকে নেমে চিৎকার করে উঠল, আরাফাত, তুই আজ আমার ডেরায় এসেছিস, এখান থেকে বেঁচে ফিরবি না। আরাফাত ধীর পায়ে এগিয়ে এলো। সে চশমাটা নামিয়ে রুদ্রের চোখের দিকে তাকালো। পুরো রাজপ্রাসাদ তখন স্তব্ধ। আরাফাত ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, गैंग लेके आने वाला होता है गैंगस्टर, जो अकेला होता है वो होता है सुल्तान, और ये सुल्तान का इलाका है। জাফর পেছন থেকে ইশারা করতেই 10 জন জল্লাদ তরবারি নিয়ে আরাফাতের দিকে ছুটে এলো। আরাফাত 1 সেকেন্ডের জন্য তার সিগারেট মুখ থেকে নামালো না। সে এক হাতে তার ভারী কুড়ালটা শূন্যে ঘোরালো। চোখের পলকে 4 জন গুন্ডার মাথা কেটে মেঝেতে পড়ে গেল। প্রাসাদের সাদা মার্বেলের মেঝে রক্তে লাল হয়ে গেল। মাইশা মণ্ডপ থেকে চিৎকার করে উঠল, আরাফাত, বাঁচাও আমাকে। রুদ্র রেগে গিয়ে মাইশার গলায় ছুরি ধরল। আরাফাত, আর এক কদম এগেলে আমি একে শেষ করে দিব। আরাফাত তার কুড়ালটা মাটিতে সজোরে গেঁথে দিল। সে রুদ্রের দিকে আঙুল উঁচিয়ে বজ্রকণ্ঠে বলল, अगर माँ का दूध पिया है तो हाथ लगा के दिखाओ। जिस हाथ से मेरा रास्ता रोकने की कोशिश करोगे, उस हाथ को जिस्म से अलग करना आराफत का कानून है। কথা শেষ হতেই শের খান পেছন থেকে এসে রুদ্রের হাতটা তলোয়ার দিয়ে
এক কূপে কেটে ফেলল। রুদ্র ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আরাফাত ধীর পায়ে এগিয়ে রুদ্রের বুকের ওপর পা দিয়ে তার কুড়ালটা উঁচিয়ে ধরল এবং এক কূপে রুদ্রের অধ্যায় চিরতরে শেষ করে দিল। এবার আরাফাত তাকালো মায়েশার বাবার আজমাইন খানের দিকে, যিনি ভয়ে প্রস্রাব করার উপক্রম হয়েছেন। আজমাইন খান আরাফাতের পায়ে আছড়ে পড়েছেন। আরাফাত, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মায়ের ওপর অত্যাচার করছি। আমি পাপী। আমার সব সম্পত্তি এই মায়েশাকে তুমি নিয়ে নাও। দয়া করে আমাকে মেরো না। আরাফাত আজমাইন খানের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। সে আজমাইন খানকে লাথি মেরে সরিয়ে দিয়ে তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর গলায় বলল, मेरे पास सोना है, चिलर नहीं। मेरी माँ की एक बूंद खून की कीमत तेरी पूरी जायदाद से ज़्यादा है। मांगना है तो ऊपर वाला से माफ़ी मांगो, क्योंकि अराफत के दरबार में सिर्फ इंसाफ होता है, रहम नहीं। আরাফাত এক ঝটকায় তার কুড়াল দিয়ে আজমাইন খানের বুক চিরে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিল। মায়েশা তার বাবার এই পরিণতি দেখে চোখ বন্ধ করে কেঁদে ফেলল, কিন্তু সে জানতো এটা তার বাবার পাপের পাওনার বিচার ছিল। জাফর তার বাকি গুন্ডারা ভয়ে আরাফাতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। পুরো রকস্টার সিটির হাজার হাজার শ্রমিক, শের খান, কবির এবং আজাদ একযোগে চিৎকার করে উঠল, সুলতান আরাফাত ভাই জিন্দাবাদ! সুলতান আরাফাত ভাই জিন্দাবাদ! আরাফাত ধীর পায়ে হেঁটে গিয়ে সেই রক্তমাখা রাজসিংহাসে বসল। কবির তার মাথায় পরিয়ে দিল রকস্টার সিটির সুলতানের মুকুট। মায়েশা কাঁপতে কাঁপতে এসে আরাফাতের সিংহাসনের পাশে দাঁড়ালো। আরাফাত তার মায়ের দেয়া লকেটটা বের করে চুমু খেল। রকস্টার সিটি আকাশের তখন হাজার হাজার আতশবাজি ফাটছে। যে আবা ছেলেকে একদিন পুরো কলেজে অবহেলা আর জার্জিং করেছিল, আজ সে পুরো দেশের সবচেয়ে বড় অপরাধ সাম্রাজ্যের একজন সম্রাট। সুলতান আরাফাতের রাজ্যের পর এক বছরের মধ্যে বদলে গেল পুরো রকস্টার সিটি। যে খনিগুলো থেকে একদিন শুধু বন্দি শ্রমিকের চাবুকের আর কান্নার আওয়াজ আসত, আজ সেখান থেকে সকাল হয় ভোরে আলোর সাথে হাজারো মানুষের হাসি মুখে। শহরের চারপাশে বড় বড় লঙ্গরখানা খোলা হয়েছে, যেখানে কবির আজ আজাদ দাঁড়িয়ে নিজেদের হাতে শ্রমিকদের খাবার তুলে দেয়। কঙ্কালসার মানুষের আজ পুষ্টিকর খাবার পাচ্ছে। সবার মুখে একটাই কথা, আরাফাত ভাই আমাদের ভাগ্যবান। আরাফাত তার মায়ের নামে সিটির ভেতরে একটি বিশাল হাসপাতাল এবং স্কুল তৈরি করেছেন, যেখানে খনির শ্রমিকের সন্তানরা বিনামূল্যে পড়াশোনা করছে। যে ছেলেটি নিজের ছেঁড়া শার্ট আর প্লাস্টিকের জুতো পরে অবহেলার শিকার হয়েছিল, সে আজ হাজারো শিশুর মুখে হাসি ফুটিয়েছে। কয়লার কালো সাম্রাজ্য আজ সুশানের এক নতুন সোনার শহরে পরিণত হয়েছে। প্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে নিচে নতুন শহরে এই আনন্দমুখর দৃশ্য দেখছিল মাইশা। তার চোখে সেই পুরনো অহংকার আজ মায়ার এক নতুন রূপ নিয়েছে। বাবার মৃত্যুর পর সে প্রথম আরাফাতকে এক দাজ্জালের ঢন ভেবে বই পেত, কিন্তু এই এক বছরে সে আরাফাতকে খুব কাছে থেকে দেখেছে। সে দেখেছে যে মানুষটা শত্রুর সামনে যমদূত, সে আবার একটা ক্ষুধার্ত শিশুর সামনে কত নরম ও দয়ালু। আরাফাত ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। তার চোখে এখনও সেই চিরচেনা গভীরতা, কিন্তু এখন আর সেই শূন্যতা নেই। মাইশা আরাফাতের দিকে এক কাপ কফি বাড়িয়ে দিয়ে নরম গলায় বলল, আজকে স্কুলটার উদ্বোধনে গিয়েছিলাম। ছোট ছোট ছেলেমেয়েরা তোমার ছবি বুকে নিয়ে ঘুরছে। তুমি সত্যিই ওদের জীবনটা বদলে দিলে। আরাফাত কফির কাপে চুমু দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি কারো জীবন বদলাইনি মাইশা, আমি শুধু আমার মায়ের সেই শেষ ইচ্ছাটা পূরণ করেছি। মা বলেছিল তুই রাজত্ব করার জন্য জন্মেছিস, কিন্তু রাজত্ব মানে তলোয়ার চালানো নয়, রাজত্ব মানে মানুষের মনের ভিতরে জায়গা করে নেওয়া। মাইশা পলকহীন চোখে আরাফাতের দিকে তাকিয়ে রইল। তার মন আজ সম্পূর্ণভাবে এই মানুষটার প্রেমে মগ্ন। সে আলতো করে আরাফাতের হাতটা ছুঁল। আরাফাত, একদিন আমি তোমাকে আবা বলে অনেক অপমান করেছি, কিন্তু আজ বলছি তোমার এই বিশাল হৃদয়ের সামনে আমার বাবার কোটি টাকার অহংকার কিছুই ছিল না। আমি তোমাকে সত্যিই খুব ভালোবেসে ফেলেছি। আরাফাত মাইশার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল।
সে মাইশার হাতটা শক্ত করে ধরে তার চিরচেনা সেই কণ্ঠে বলল, नफरत करने वालों की दुनिया बहुत छोटी होता है मायशा, लेकिन जिसने एक बार सुल्तान का दिल जीत लिया पूरी दुनिया उसके कदमों में होती है। প্রাসাদের কনফারেন্স রুমে এক জরুরি বৈঠক বসলো। টেবিলের চারপাশে বসে আছে কবির, শের খান এবং আজাদ। আরাফাত এসে মূল চেয়ারটায় বসলো। বস, আমাদের সিটির সাধারণ মানুষ এখন খুব খুশিতে আছে। ব্ল্যাক ডায়মন্ডের সদ্ব্যবসার কারণে আমাদের রেভিনিউ দ্বিগুণ হয়েছে। কিন্তু একটা খারাপ খবর আছে। সুলতান পার্শ্ববর্তী সাউথ গ্যাংয়ের লিডার ভৈরব আর আন্তর্জাতিক অস্ত্র মাফিয়া ইমরান একজোট হয়েছে। ওরা আমাদের এই নতুন শান্তি সহ করতে পারছে না। ওরা বর্ডারে আমাদের লরিগুলো আটকে দিচ্ছে আর আমাদের কিছু শ্রমিককে হুমকি দিচ্ছে। আরাফাত তার চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে তার টেবিলের উপর রাখা সেই ভারী কোরালটার উপর হাত রাখলো। পুরো রুমের পরিবেশ আবার এক সেকেন্ডে জমে বরফ হয়ে গেল। আরাফাত চোখ দুটো ছোট করে গম্ভীর কণ্ঠে তাকিয়ে বলল, কবির, আমাদের শহরের মানুষ যদি শান্তিতে দুই বেলা ভাত খেতে পারে তবে সেই ভাতের থালায় হাত দেওয়ার সাহস যেন এই দুনিয়ায় কারো না হয়। শের খান, তলোয়ার ধারালো করো। সে রুমের জানালার কাচ ভেদ করে বাইরের শহরের দিকে তাকালো, যেখানে হাজার হাজার মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। আরাফাত আবার তার আইকনিক ডন লুকে ফিরে গিয়ে বলল, भैरव और इमरान को बोल दो आराफत ने सिर्फ हाथुड़ी छोड़ा है, चलाना नहीं भूला। अगर मेरा एक भी भाई का खून बहा तो उनके पूरे खानदान का जनाजा रॉकस्टार सिटी से होगा। কবির, শের খান এবং আজাদ একযোগে চিৎকার করে উঠল, সুলতান আরাফাত ভাই জিন্দাবাদ। রকস্টার সিটির নতুন ভোরের সূর্য তখন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, আর সিংহাসনে বসে তার সাম্রাজ্য এবং ভালোবাসা দুটোকেই রক্ষা করার জন্য পুরোপুরি প্রস্তুত সুলতান আরাফাত। অন্যদিকে রকস্টার সিটি এমন উন্নয়ন ও কাজ দেখে এবং আরাফাতের মাফিয়া রাজত্ব দেখে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রকস্টার সিটি ম্যাপ দেখে এবং তারা এসব বন্ধ করার চিন্তা করে রকস্টার সিটিকে দেশের অংশ হিসেবে কাজ করাতে চায়। রাজধানীর উচ্চ সুরক্ষিত প্রধানমন্ত্রীর কার্যালয়, চারিদিক পিনপতন নীরবতা। বিশাল কনফারেন্স টেবিলের উপর বিছানায় রয়েছে দেশের অফিসিয়াল মানচিত্র, কিন্তু সেই মানচিত্রের ঠিক মাঝখানে, যেখানে একসময় শুধু কয়লা খনি আর অপরাধ জঙ্গল ছিল, সেখানে এখন লাল রঙের মার্ক করা রকস্টার সিটি। টেবিলের এক পাশে চিন্তিত মুখে বসে আছেন দেশের প্রধানমন্ত্রী, অন্য পাশে গম্ভীর মস্তিষ্কে স্বরাষ্ট্রমন্ত্রী এবং সামনে ফাইল হাতে দাঁড়িয়ে আছে গোয়েন্দা প্রধান ইন্সপেক্টর আশরাফ। প্রধানমন্ত্রী মানচিত্রের লাল অংশের উপর হাত রেখে, ইন্সপেক্টর আশরাফ, এর মানে কি? দেশের ভিতরে একটা আলাদা দেশের জন্ম হয়ে গেছে আর আমাদের ইন্টেলিজেন্স ঘুমাচ্ছিল? স্যার, ছেলেটার নাম আরাফাত। ও কোনো সাধারণ মাফিয়া ডন নয়। এক সময় ও সেরা শার্ট পরে এই শহরে এক কলেজে পড়তো, কিন্তু আজ ও রকস্টার সিটির এক স্বচ্ছ সুলতান। ও পুরো সিটির চেহারা বদলে দিয়েছে। সেখানকার 1 লাখ শোষিত শ্রমিক আজ দিনে 2 বেলা পেট ভরে খাচ্ছে। ওদের নিঃসব আইন, নিঃসব সেনাবাহিনী আর নিঃসব কারেন্সি চলছে সেখানে। ইম্পসিবল। দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির চেয়ে একটা বস্তির ছেলের ক্ষমতা বেশি হতে পারে না। ও যদি মাফিয়া রাজত্ব চালায় তবে আমাদের সেনা পাঠিয়ে ওই সিটি ঘুরিয়ে দেওয়া হোক। ভুল করবেন না স্যার। আপনি যদি সেখানে একটা গুলি চালান তবে ওই খানির 1 কোটি শ্রমিক দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। ওরা আরাফাতকে ডন ভাবে না, ভগবান ভাবে। তাছাড়া আন্তর্জাতিক অপরাধ জগতের বড় বড় ডন শের খান আর কবির এখন আরাফাতের ডান বামে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। প্রধানমন্ত্রী চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন, তার কপালে চিন্তার ভাঁজ। না, আমরা সরাসরি যুদ্ধ করতে পারি না। আমাদের এই রকস্টার সিটিকে দেশের অংশ হিসেবে ফিরিয়ে আনতে হবে। ওর এই স্বাধীন মাফিয়া রাজত্ব বন্ধ করতে হবে। ওকে দেশের সংবিধানে সই করতে বাধ্য করো। স্বরাষ্ট্রমন্ত্রী আরাফাতকে ক্যাবিনেট মিটিংয়ে আসার জন্য অফিসিয়াল নোটিশ পাঠান।
আমি নিজে ওর সাথে কথা বলবো। পরদিন সকালে সরকারি বিশেষ দূত এক বুলেট প্রুফ গাড়ি নিয়ে রকস্টার সিটির মূল প্রাসাদে এসে পৌঁছালো। রাষ্ট্রপতির সিলমোহর দেওয়ার এক জরুরি চিঠি করিবের হাত থেকে পৌঁছালো সুলতান আরাফাতের টেবিলে। বিশাল হলরুমে আরাফাত এসে আছে। তার পাশে সোফায় বসে মাইশা খান এবং সিটে হাসপাতাল স্কুলগুলোর কাজের ফাইল দেখছে। টেবিলে দাঁড়িয়ে আছে কবির, শের খান আর আজাদ। বস, দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি আমাদের এই উন্নয়ন দেখে ভয় পেয়ে গেছেন। তারা ক্যাবিনেট মিটিং ডেকেছেন। আপনাকে রাজধানীতে গিয়ে স্যারেন্ডার করতে বলা হচ্ছে, যাতে রকস্টার সিটি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ভাই, আপনি চাবেন না ওরা আপনাকে বন্দি করার ফাঁদ পাচ্ছে? আমরা সরকারকে 1 ইঞ্চিও কয়লার জমিও দেব না। আরাফাত টেবিল থেকে রাষ্ট্রপতির সেই চিঠিটা হাতে নিল। সে চিঠির দিকে না তাকিয়ে এক টুকরো জ্বলন্ত মশাল দিয়ে চিঠিটা আগুন ধরিয়ে দিল। চিঠির ছাইগুলো যখন বাতাসে উড়ছিল, আরাফাত তখন ঠোঁটের কোণে সেই চিন্তের গম্ভীর হাসিটা ফুটিয়ে তুলল। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার কোটের হাতা দুটো সামান্য গুটিয়ে তার সেই কালজয়ী ক্যাবিনেটের মন্ত্রীর উদ্দেশ্যে দূর থেকেই জবাব দিল। नक्शों पर तो सिर्फ लकीर ही होता है मिनिस्टर साहब। जो दिलों पर राज करता है वो किसी से संविधान का गुलाम नहीं होता। मेरी माँ ने मुझे इस माटी का राजा बनाया है और राजा किसी की दरबार में हाजिर नहीं होता, दरबार खुद राजा के पास आता है। আরাফাত কবিরের দিকে তাকিয়ে বলল, কবির, গাড়ি রেডি করো, আমি রাজধানীতে যাব, তবে অপরাধী হিসেবে সারেন্ডার করতে নয়, সরকারের চোখে চোখ রেখে এই রকস্টার সিটির স্বাধীনতা আদায় করতে। মাইশা এগিয়ে এসে আরাফাতের হাতটা ধরল। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক পরম গর্ব। আমিও তোমার সাথে যাব আরাফাত। যে মানুষটা লাখো গরিবের মুখে অন্ন তুলে দিয়েছে, তার পাশে দাঁড়াতেই আমার কোনো ভয় নেই। দুপুর 12টা। দেশের সংসদ ভবনের চারপাশ হাজার হাজার সেনা আর পুলিশ কমান্ড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পুরো ক্যাবিনেটের মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক তখনই সংসদ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকলো 100টি কালো ল্যান্ড ক্রুকারেজ এক বিশাল বহর। প্রতিটি গাড়ি থেকে বের হতে লাগলো ভারী অস্ত্রধারী বডিগার্ড। আর ঠিক মাঝখানের গাড়ি থেকে নামলো সুলতান আরাফাত এবং তার পাশের দেশের সবচেয়ে সুন্দরী সাহসী রানী মাইশা খান। আরাফাত ধীর পায়ে সংসদ ভবনের ভেতরে রাজকীয় ভঙ্গিতে হেঁটে ঢুকল। তার বুটের আওয়াজে আজ দেশের পুরো ক্যাবিনেট কাঁপছে। সংসদ ভবনের কেন্দ্রীয় সভাকক্ষ, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান এবং প্রায় 200 জন ক্যাবিনেট মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে উপস্থিত। ঘরের চার কোণায় নিরাপত্তাকারীরা রাইফেল তাক করে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় ভারী মেহগনি কাঠের রাজকীয় দরজাটা দুপাটে খুলে গেল। ভেতর প্রবেশ করলো আরাফাত। তার এক হাতে জ্বলন্ত সিগারেট, অন্য হাতটি পকেটে গোজা। তার ঠিক পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে কবির, শের খান এবং মাইশা খান। আরাফাতের এই অহংকারী এন্ট্রি দেখে প্রধানমন্ত্রী রাগে আসন থেকে উঠে দাঁড়ালেন। আরাফাত, তুমি দেশের আইন অমান্য করেছ, সরকারের অফিসিয়াল চিঠি পুড়িয়েছ। এটা প্রধানমন্ত্রীর কার্যালয়, কোনো মাফিয়ার আস্তানা নয়। এখানে তোমার বন্দুকবাজি চলবে না। আরাফাত স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে হেঁটে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি দাঁড়ালো। টেবিলের উপর রাখা কাচের আস্টেতে সিগারেটের ছাইটা ফেলে সে টেবিলের উপর রাখা দেশের মানচিত্রের দিকে তাকালো। তার চোখে তখন এক চরম অবজ্ঞ হাসি। আরাফাত পুরো কক্ষে সমস্ত মন্ত্রী এবং অফিসারদের দিকে চোখ বুলিয়ে বলল, कानून और संविधान बात वो करता है जिसके पास ताकत नहीं होती। मेरे पास मेरी माँ का आशीर्वाद है और उन लाखों मजदूरों दुआ, जिसे तुमने सिर्फ एक लाइन का कानूनी कागज समझा है। প্রধানমন্ত্রী শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, আরাফাত, আমরা জানি তুমি রকস্টার সিটির উন্নয়নের জন্য অনেক কাজ করেছো। সেখানকার মানুষ এখন দুবেলা পেট ভরে খাচ্ছে, কিন্তু তুমি দেশের চেয়ে বড় নও। আমরা চাই রকস্টার সিটি দেশের মূল আইনের অধীনে আসুক। তুমি কয়লার সমস্ত খনি সরকারের হাতে তুলে দাও, বিনিময়ে সরকার তোমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে। প্রধানমন্ত্রীর কথা শুনে আরাফাত হাসল।
সে টেবিলের উপর রাখা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সিলমোহর দেওয়ার ফাইলের উপর তার কোরালটা সজোরে গেঁথে দিল। সেই শব্দের তীব্রতায় পুরো সভাকক্ষের প্রধানমন্ত্রীরা চমকে উঠলেন। নিরাপত্তাকারীরা বন্দুক সোজা করতেই শের খান তার কবির ও তাদের জ্যাকেটের ভেতর থেকে গোল্ডেন সিলভার বের করে স্বরাষ্ট্রমন্ত্রীর কপালে তাক করল। পুরো রুমে পিনপতন নীরবতা। আরাফাত প্রধানমন্ত্রীর চোখের দিকে সোজা তাকিয়ে বলল, दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है और मेरी माँ ने मरने से पहले मुझे इस मिट्टी का सुल्तान बनाया था। मेरे सौदा करने की सोचना भी मत। प्राइम मिनिस्टर साहब, कोयला मेरी है और जमीन मेरी है और वो लोग मेरा परिवार है। সে কিছুটা ঝুঁকে প্রধানমন্ত্রীর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কিন্তু বজ্রকণ্ঠে তার শেষ শব্দটা দিল, अगर रॉकस्टार सिटी को कोई हाथ लगाने की कोशिश की तो सरकार बदलने में अराफत का 1 सेकंड भी नहीं लगेगा। आपका कानून आपके पास रखिए। रॉकस्टार सिटी में सिर्फ मेरा हुक्म चलेगा। কথাটা শেষ করে আরাফাত এক ঝটকায় টেবিল থেকে কোরালটা তুলে কাঁধে রাখলো। মাইশা খান গর্বের সাথে আরাফাতের হাতটা ধরল। পুরো ক্যাবিনেটের 200 মন্ত্রী এবং স্বয়ং প্রধানমন্ত্রী পাথর হয়ে বসে রইলেন। কারো একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা হলো না। আরাফাত ধীর পায়ে রাজকীয় ভঙ্গিতে সংসদ ভবন থেকে বেরিয়ে তার কালো ল্যান্ড ক্রুজারে গিয়ে বসল। পুরো দেশের সরকার আজ একজন বসতি ছেলের সামনে মাথা নত করতে বাধ্য হলো। রকির মতোই আরাফাত আজ প্রধান করে দিল। সে দেশের সবচেয়ে বড় কোনো শক্তি নয়, সে নিজেই একটা আস্ত দেশ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরাফাত রাজকীয় ভঙ্গিতে বেরিয়ে যাওয়ার পর সভাকক্ষে এক চরম নিস্তব্ধতা নেমে এলো। প্রধানমন্ত্রী রাগে কাঁপতে কাঁপতে নিজের চেয়ারটি লাথি মেরে ফেলে দিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কপাল বেয়ে তখনও ঘাম ঝরছে। একজন বসতির ছেলে দেশের সর্বোচ্চ আদালতের ভেতর ঢুকে পড়েও সরকারকে হুমকি দিয়ে চলে গেল। এই অপমান তারা মেনে নিতে পারল না। প্রধানমন্ত্রী লাল কালির কলমটা তুলে নিয়ে সেই করল, ইন্সপেক্টর আশরাফ, সেনাপ্রধানকে ডাকুন। আমি আজই রকস্টার সিটির উপর ডেথ ওয়ারেন্ট জারি করলাম। ওই পুরো শহরকে মাটির সাথে মিশিয়ে দিন। আরাফাতের মাথা কেটে আমার টেবিলের উপর এনে রাখুন। যেমন ভাব তেমন কাজ। কেজিএফের শেষ দৃশ্যের মতনই সরকার রকস্টার সিটি ধ্বংস করার জন্য দেশের সমস্ত আধুনিক যুদ্ধবিমান, ট্র্যাক আর 10,000 কমান্ডের সেনা বর্ডার লাইনে পাঠিয়ে দিল। পুরো সিটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হলো। আকাশ জুড়ে ফাইলটা, জেটের কর্কজ আওয়াজ আর মাটিতে ট্যাঙ্কের গর্জন। রকস্টার সিটির প্রধান ফটকের সামনে তখন যুদ্ধের কালো মেঘ, কিন্তু ভেতরের দৃশ্যটা ছিল অন্যরকম। লাখো শ্রমিকের সাথে সুলতানদের বাঁচানোর জন্য লাঠি, কোদাল আর খনির ডিনামাইট হাতে নিয়ে দেশের দেওয়াল হয়ে বাড়িয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে কবির, শের খান আর আজাদ। প্রাসাদের শিখরে দাঁড়িয়েছিল আরাফাত, তার পাশে মাইশা খান। মাইশা দেখলো আরাফাতের চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি। আরাফাত, ওরা পুরো বাহিনী নিয়ে এসেছে, তুমি কি ভয় পাচ্ছ না? আরাফাত মাইশার মাথায় হাত বুলিয়ে ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি ফুটিয়ে বলল, ভয় তো তারা পায় মাইশা, যারা হারার জন্য লড়ে। আমি তোমার মায়ের দেওয়া সিংহাসন আর আমার এই পরিবারের সম্মান রক্ষা করতে লড়ছি। আরাফাত তার কালো কোটটা খুলে ছুঁড়ে ফেলে দিল। তার সেই বিখ্যাত কয়লা কাঠার বাড়ি কোড়ালটা 2 হাতে শক্ত করে চেপে ধরল। সে খনির সমস্ত শ্রমিক এবং তার বাহিনীর সামনে এসে দাঁড়ালো। সেনাপ্রধান লাউড স্পিকারে ঘোষণা করলো, আরাফাত সারেন্ডার করলো, নয়তো 1 সেকেন্ড পুরো সিটি উড়িয়ে দেওয়া হবে। আরাফাত কোনো উত্তর দিল না। সে শুধু তার কোড়ালটা মাটির উপর ঠুকে বলল, मौत का वारंट तो तुमने लिखा है मिनिस्टर साहब, लेकिन उस पर साइन करना आराफत का काम है। अगर जिंदगी प्यारी है तो पीछे हट जाओ, क्योंकि आज ये मिट्टी सिर्फ कोयला नहीं, तेरी फौज का खून उगलेगी। কমান্ডো বাহিনী যখন সিটির ভেতর ঢোকার চেষ্টা করলো, আজাদ খনিক ভেতর আগে থেকেই পেতে রাখা ডিনামাইটের সুইচ চেপে দিল। বুম 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 বিকট বিস্ফোরণে সরকারের অর্ধেক ট্যাঙ্ক আর যুদ্ধগাড়ি মাটির নিচে ধসে গেল। শেরখান তার আফগান তলোয়ার নিয়ে সিংহের মতো শত্রুর লাইনে ঢুকে পড়ল। কবির তার ছেলেদের নিয়ে মেশিন গানের বৃষ্টি বইয়ে দিল, কিন্তু আসল তাণ্ডব চাচ্ছিল আরাফাত। সে একা 100 কমান্ডো সেনার মাঝখানে ঢুকে তার কোরাল দিয়ে একের পর এক শত্রুর বুক ছিঁড়ে দিচ্ছিল। তার সারা গায়ে তখন কয়লার ধুলোয় আর শত্রু সেনাদের গরম রক্ত।
গুলি তার গা ঘেঁষে চলে যাচ্ছে, কিন্তু এক অদ্ভুত দৈব শক্তিতে সে অপরাজয়। সেনাপ্রধান দূর থেকে দূরবীনে এই দৃশ্য দেখে কাঁপতে লাগলেন। এই ছেলেটা মানুষ নাকি কোনো যুদ্ধের দেবতা? ফৌজ যতই এগোচ্ছিল, খনির লাখ লাখ শ্রমিক নিজের জীবন বাজি রেখে সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছিল। একজন মরলে 10 জন সামনে আসছিল। এই অন্ধ ভালোবাসা আর শক্তির সামনে আধুনিক অস্ত্রধারী সেনাবাহিনী টিকতে পারল না। 3 ঘন্টা সেই রক্তক্ষয়ী যুদ্ধে রকস্টার সিটির মাটি লাশে লাশে ঢেকে গেল, কিন্তু সরকারের সমস্ত ট্যাঙ্ক আর ফাইটার জেট ধ্বংস হয়ে মাটিতে পড়ে রইল। আরাফাত রক্তাক্ত শরীরে সেনাপ্রধানের সামনে গিয়ে দাঁড়ালো। সেনাপ্রধান ভয়ে কাঁপতে কাঁপতে নিজের বন্দুকটা মাটিতে ফেলে দিলেন। যুদ্ধ শেষ। বিকেলের সূর্য তখন অস্ত যাচ্ছে। রক্তাক্ত যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে লাখো শ্রমিক। আরাফাত ধীর পায়ে হেঁটে গিয়ে তার সেই রাজ সিংহাসনে বসল। মাইশা খান একটি সুতি কাপড় দিয়ে আরাফাতের গায়ে রক্ত মুছে দিল। কবির আর শের খান এসে আরাফাতের 2 পাশে মাথা নিচু করে দাঁড়ালো। রাজধানী থেকে প্রধানমন্ত্রী তখন খবর পেলেন যে তাদের 10,000 সেনা এবং সমস্ত যুদ্ধবিমান এক আরাফাতের ক্ষমতার কাছে পরাস্ত হয়েছে। তখন তিনি ভয়ে নিজের পদত্যাগপত্রে সই করতে বাধ্য হলেন। সরকার মেনে নিল রকস্টার সিটি একটি স্বাধীন রাজ্য এবং আরাফাতই এই একচ্ছ অধীশ্বর। সিংহাসনে বসে আরাফাত তার মায়ের দেওয়া লকেটটা চোখের সামনে ধরল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, মা, আমি তোমার কথা রেখেছি। আমি আর শুধু রাজা নই, এই লাখো মানুষের বাঁচার অধিকার। চারিদিকে তখন লাখো মানুষের কণ্ঠে একটাই আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল, সুলতান আরাফাত, সুলতান আরাফাত। আর এভাবেই অবহেলা আর জাগিংয়ের শিকার হওয়া এক আবা ছেলে তার ত্যাগ, বীরত্ব আর বুকভরা আগুন দিয়ে পুরো পৃথিবীর বুকে নিজের এক অপরাজয়ের রাজত্ব কায়েম করলো।